সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে পে স্কেল? এদিকে শিক্ষকদের বদলিতে নতুন প্রক্রিয়া চালু। অপরদিকে জানমালের নিরাপত্তা চাইলেন হান্নান মাসুদ, থানা দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরও থাকছে জুলাই শহীদ তালিকার ৫০ জন জীবিত থাকার ভুয়া তথ্য ভারতীয় প্রোপাগান্ডা সাইটে। এবং সবশেষে থাকছে নারী আসনে প্রার্থীদের নাম প্রকাশ করল ১১ দল। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সঠিক ও নির্ভরযোগ্য সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনাদের মতামতই আমাদের শক্তি। এখন চলুন বিস্তারিত দেখা যাক। ঈদের আগেই কি বাস্তবায়ন হচ্ছে পে স্কেল? ঈদুল আজহার আগে নতুন পে স্কেলের প্রজ্ঞাপন জারির দাবিতে বেসরকারি শিক্ষক ও কর্মচারীরা আন্দোলন আরও জোরদার করেছেন। দীর্ঘদিন ধরে আশ্বাস থাকলেও বাস্তব অগ্রগতি না হওয়ায় তারা ক্ষোভ প্রকাশ করছেন। শিক্ষকরা জানান, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে। ফলে দ্রুত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি এখন সময়ের প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। চট্টগ্রামে ইতিমধ্যে বড় কর্মসূচি পালিত হয়েছে। দাবি পূরণ না হলে আগামী ১ মে ঢাকায় ধর্মঘটের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা। শিক্ষক নেতারা বলছেন, সরকারি ও বেসরকারি খাতের মধ্যে বৈষম্য দূর না হলে সংকট আরও বাড়বে এবং শিক্ষার মানেও প্রভাব পড়বে। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চলছে। আন্দোলনকারীরা জানিয়েছেন, দাবি উপেক্ষা করা হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এদিকে শিক্ষকদের বদলিতে নতুন প্রক্রিয়া চালু। শিক্ষকদের বহুল প্রত্যাশিত বদলি ব্যবস্থা বাস্তবায়নের পথে আর এক ধাপ এগোচ্ছে সরকার। এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব স্তরের শিক্ষক ও কর্মচারীদের একটি ডিজিটাল প্ল্যাটফর্মে এনে বদলি কার্যক্রম চালু করার প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে শিক্ষা মন্ত্রণালয়। সরকারি সূত্র জানায়, সোমবার অর্থাৎ ২০ এপ্রিল থেকেই এই বহুল আলোচিত বদলি সফটওয়্যারটি লাইভ হওয়ার কথা রয়েছে। ওয়েব ভিত্তিক এই প্ল্যাটফর্ম চালু হলে শিক্ষকরা নিজেদের তথ্য অনলাইনে নিবন্ধন করতে পারবেন, যা বদলি প্রক্রিয়ার প্রথম ধাপ হিসেবে কাজ করবে। গত ২ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠকে সফটওয়্যারটি আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করতে আপডেট আনার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে দ্রুত সংশোধিত বদলি নীতিমালা প্রকাশের ওপর গুরুত্ব দেওয়া হয়। পূর্বে এনটিআরসি এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য নিয়মিত বদলির সুযোগ ছিল না। তারা কেবল গণবিজ্ঞপ্তির মাধ্যমে পুনরায় আবেদন করে প্রতিষ্ঠান পরিবর্তন করতে পারতেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তির পর এই সুযোগও বন্ধ হয়ে যাওয়ায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। পরবর্তীতে শিক্ষকদের আন্দোলনের মুখে বদলি প্রক্রিয়া চালু করার উদ্যোগ নেওয়া হলেও আইনি জটিলতা, সফটওয়্যার প্রস্তুতিতে বিলম্ব এবং নীতিমালার সংশোধনের মতো কারণে কার্যক্রম বারবার পিছিয়ে যায়। এখন নতুন সফটওয়্যার চালু হলে বদলি কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এতে একদিকে যেমন শিক্ষকরা সহজে প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন, অন্যদিকে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। অপরদিকে জানমালের নিরাপত্তা চাইলেন হান্নান মাসুদ, থানা দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী। জাতীয় সংসদের অধিবেশনে নিজের জানমালের নিরাপত্তা চেয়ে কার্যকর এবং দ্রুত আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। সংসদে অভিযোগ উত্থাপন করেছেন নোয়াখালী ৬ আসনের এনসিপি নেতা আব্দুল হান্নান মাসুদ। শনিবার হাতিয়া থেকে ফেরার পথে হামলার মুখে পড়তে যাচ্ছিলেন বলে সংসদকে জানান তিনি। হান্নান মাসুদের উত্থাপিত অভিযোগের বিষয়ে কার্যকর এবং দ্রুত আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য স্পিকার অধিবেশনে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীকে সুনির্দিষ্ট নির্দেশ দিলে এই সংসদ সদস্যকে সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি করার পরামর্শ দেন সালাহুদ্দিন আহমেদ। সোমবার অর্থাৎ ২০ এপ্রিল ডেপুটি স্পিকার কাইসার কামালের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৭তম দিনে জরুরি জনগুরুত্ব সম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ ৭১ বিধি নোটিশের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি জানমালের নিরাপত্তা চান। জাতীয় সংসদে ৭১ বিধিতে দেওয়া হান্নান মাসুদের নোটিশটি সংসদে গৃহীত হয়নি। স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে নোটিশের বিষয়ে ব্যবস্থা নিতে বলেন।
নোটিশের উপর কথা বলার সুযোগ দিলে হান্নান মাসুদ জানান, একটি দুর্গম দ্বীপাঞ্চল থেকে নির্বাচিত হয়েছেন তিনি, যেখানে ভূমিদস্যু ও জলদস্যুদের রাজত্ব চলছে। নির্বাচনের আগে ও পরে মিলিয়ে তিনি অন্তত 5 বার সরাসরি হামলার শিকার হয়েছেন। এমনকি তার জন্য মসজিদে দোয়া করায় ইমামের ওপর নৃশংস হামলা চালানো হয়েছে, যিনি 1.5 মাস ধরে চিকিৎসাধীন। ক্ষোভ প্রকাশ করে হান্নান মাসুদ দাবি করেন, তার ওপর সরাসরি অস্ত্র হাতে কোপাতে আসার ভিডিও এবং প্রমাণাদি থাকা সত্ত্বেও সন্ত্রাসীদের রাজনৈতিক শেল্টারে রাখা হচ্ছে। ফেসবুক লাইভে এসে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে এবং এলাকায় প্রবেশে বাধা দেওয়া হচ্ছে। এই সময় হান্নান মাসুদ প্রশ্ন তোলেন, একজন সংসদ সদস্য হয়েও যদি আমি এবং আমার কর্মীরা নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী হবে? গাড়িতে এখনও সন্ত্রাসীদের দেওয়া কোপের দাগ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, বিটিভির সাংবাদিককে কোপেছে এমন চিহ্নিত আসামিরাও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনার সংসদীয় তদন্তের পাশাপাশি নিজের ও তার কর্মীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করেন তিনি। হান্নান মাসুদের এই বক্তব্যের আগে ডেপুটি স্পিকার কাইসার কামাল বলেন, মাননীয় সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদ তার জান-মাল, সম্মান ও মর্যাদা রক্ষায় যে নোটিশটি দিয়েছেন তা অত্যন্ত গুরুত্বের দাবি রাখে। নোটিশে উল্লেখ করা হয়েছে, গত 25 ফেব্রুয়ারি নির্বাচন পরবর্তী সহিংসতায় ক্ষতিগ্রস্তদের দেখতে গেলে তার উপর প্রাণঘাতী হামলা হয় এবং 29 মার্চ সংসদে দেওয়া বক্তব্যের জেরে তাকে অনলাইনে অশ্লীল ভাষায় আক্রমণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ডেপুটি স্পিকার বলেন, একজন সংসদ সদস্যর ওপর এই ধরনের হামলা ও হুমকি কোনোভাবেই কাম্য নয়। যদিও কার্যপ্রণালী বিধির 165(2) এবং 165(4) উপবিধির কারিগরি সীমাবদ্ধতার কারণে নোটিশটি গ্রহণ করা সম্ভব হচ্ছে না, তবুও বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। এই প্রেক্ষাপটে তিনি সংসদ সদস্যের উত্থাপিত অভিযোগের বিষয় কার্যকর এবং দ্রুত আইনানুগত ব্যবস্থা গ্রহণের জন্য অধিবেশনে উপস্থিত স্বরাষ্ট্রমন্ত্রীকে সুনির্দিষ্ট নির্দেশ দেন। হান্নান মাসুদকে থানা দেখালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ডেপুটি স্পিকারের নির্দেশনার পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেন, সংসদ সদস্য হান্নান মাসুদের উত্থাপিত বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। সংসদ সদস্যের বক্তব্যের প্রতিটি বিষয় আমি মনোযোগ দিয়ে শুনেছি। যদি হামলার এই ঘটনাগুলো সত্যি হয়ে থাকে, তাহলে তা অত্যন্ত দুঃখজনক এবং সরকার অপরাধীদের ছাড় দেবে না। সংসদ সদস্য হান্নান মাসুদকে সংশ্লিষ্ট থানায় মামলা বা জিডি করার পরামর্শ দেন। তিনি বলেন, অভিযোগ দায়ের করা হলে পুলিশ দ্রুত কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। কেবল এই সংসদ সদস্যই নন, হাউজের যে কোনো সদস্য যদি এই ধরনের পরিস্থিতির শিকার হন বা নিরাপত্তাহীনতায় ভোগেন, তাহলে যেন তা তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা স্থানীয় থানাকে অবহিত করা হয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর এবং সংসদ সদস্যদের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আরও থাকছে, জুলাই শহীদ তালিকার 50 জন জীবিত থাকার ভুয়া তথ্য ভারতীয় প্রোপাগান্ডা সাইটে। গত 13 এপ্রিল ভারতীয় প্রোপাগান্ডা সাইট নর্থ ইস্ট নিউজ 2024 সালের 4 অগস্টের 9ম পদাতিক বিভাগের নিষ্ক্রিয়তার রহস্য শীর্ষকে বাংলাদেশে জুলাই গণ অভ্যুত্থান নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সিনিয়র সাংবাদিক এনায়েত কাবির এই প্রতিবেদনটি লিখেছেন। প্রতিবেদনের এক জায়গায় লেখা হয়েছে, দি ইন্টারিম গভর্নমেন্ট অফ মোহাম্মদ ইউনুস revised a list of approximately 800 people several times. About 50 individuals from the revised list were later found to be alive. অর্থাৎ দাবি করা হয় যে জুলাই গণ অভ্যুত্থানে মৃত হওয়া শহীদদের সরকারি তালিকার 50 জন পরবর্তীতে জীবিত বলে শনাক্ত হন। তবে দ্য ডিসেন্টের যাচাইয়ে এমন দাবির সত্যতা পাওয়া যায়নি। মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2025 সালের 15 জানুয়ারি জুলাই গণ অভ্যুত্থানের শহীদ হিসেবে 834 জনের নামে গেজেট প্রকাশ করা হয়। একই বছরের 10 জুন তালিকায় আরও 10 জনের নাম অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করে মন্ত্রণালয়টি। তবে 2025 সালের 3 অগস্ট উক্ত তালিকা থেকে 8 জনের নাম বাদ দিয়ে আরেকটি গেজেট প্রকাশ করে অন্তর্বর্তীকালীন সরকার। প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী বাদ পড়া 8 জনের মধ্যে 4 জনের নাম দুবার এসেছে। বাকি 4 জন সরাসরি জুলাই আন্দোলনে সম্পৃক্ত ছিলেন না। প্রসঙ্গত 2025 সালের 15 সেপ্টেম্বর প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শহীদ না হয়েও 52 জনের নাম শহীদদের তালিকায় উঠেছে। তবে জীবিত কারো শহীদ হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত হওয়ার এমন তথ্য কোথাও নেই। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছেও কেউ এমন কোনো অভিযোগ করেনি। এ ব্যাপারে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব জুলাই গণ অভ্যুত্থান শাখার ডক্টর মোহাম্মদ মতিউর রহমান দ্য ডিসেন্টকে বলেন, আমরা কখনো জুলাই শহীদদের তালিকার কেউ জীবিত এমন তথ্য পাইনি, কেউ অভিযোগও করেনি।
এবং সব শেষে থাকছে নারী আসনে প্রার্থীদের নাম প্রকাশ করল 11 দল। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের জন্য জামায়াত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় শিক্ষা নির্বাচনী ঐক্যের প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। সোমবার অর্থাৎ 20 এপ্রিল সন্ধ্যায় জোটের পক্ষ থেকে এই তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত তালিকা অনুযায়ী সংরক্ষিত নারী আসনের 13 জন প্রার্থীর মধ্যে জামায়াত ইসলামী থেকে 8 জন এবং অন্যান্য শরিক দল ও বিশেষ ক্যাটাগরি থেকে 5 জন মনোনীত পেয়েছেন। মনোনীত প্রার্থীরা হলেন জামায়াত ইসলামী থেকে নুরুন্নিসা সিদ্দিকা, মার্জিয়া বেগম, সাবিকুন নাহার মুন্নি, মার্জিয়া মুমতাজ, নাজমুন নাহার নীলু, মাহফুজা সিদ্দিকা, সাজেদা সামাদ এবং শামসুন নাহার। জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনিরা শারমিন ও মাহমুদা আলম মিতু, জাগবার চেয়ারম্যান তাসমিয়া প্রধান, বাংলাদেশ খেলাফত মজলিসের নারী মজলিসের সদস্য মাহবুবা হাকিম এবং জুলাই শহীদ শিশু জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম। গত 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে 11 দলীয় ঐক্য মোট 77টি আসনে বিজয়ী হয়। সংসদীয় বিধান অনুযায়ী এই আসনের উপর ভিত্তি করে জোটটি এই সংরক্ষিত নারী আসনে 13টি আসন লাভ করছে। অপরদিকে মোট 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 36টি আসন পেয়েছে বিএনপি।